শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে, হাইকোর্টের সিআইএসএফ খোঁচা। শুভেন্দু অধিকারীর মামলার ইস্যু চিনার পার্ক। লুটের অভিযোগে ধৃত 5 সিআইএসএফ জওয়ান। বারুইপুরে শুভেন্দুর কনভয়ে হামলার মামলা। সরাসরি চলে যাব আমার সঙ্গে আমার প্রতিনিধি অর্ণব হাজরা রয়েছে, অর্ণবের সঙ্গে কথা বলবো। অর্ণব, যে বিষয়টা তোমার কাছে জানতে চাইবো যে এই যে আজ হাইকোর্ট যা জানালো তা কতটা তাৎপর্যপূর্ণ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এই মন্তব্য? দেখো, গতকাল চিনার পার্কে বাগুইআটি থানা 5 জন সিআইএসএফ কর্মীকে গ্রেপ্তার করেছে এবং যে অভিযোগ তা কিন্তু মারাত্মক, এবং সেই অভিযোগের ভিত্তিতে একাধিক পদক্ষেপ হচ্ছে এবং আইটি ইনকাম ট্যাক্সের রেড অর্থাৎ তার তল্লাশি হচ্ছে। এটা সেজে গিয়ে লক্ষাধিক টাকা, একই সঙ্গে সোনার গয়না এইসব লুট করার যে মারাত্মক অভিযোগ সিআইএসএফ এর বিরুদ্ধে। শুধু তাই নয়, তার মধ্যে একজন সিআইএসএফ কর্মী নাকি কিছুদিন আগে আরজি কর হাসপাতালে ডিউটিরত ছিলেন। এই ঘটনা যথেষ্ট সমাজে তার প্রভাব পড়েছে। তাই আজকে যখন শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা 19শে মার্চ বারুইপুরে, যে ঘটনা শুভেন্দু অধিকারী, শঙ্কর ঘোষ বিজেপি বিধায়করা মামলা করেছেন এবং যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে এফআইআর রুজু করে পদক্ষেপ চেয়েছেন, সেই মামলা চলাকালীন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ যে বার্তাটা দিলেন তা কয়েকটা সেন্টেন্স, বাক্য শব্দবন্ধ হলেও তার ইম্প্যাক্ট অনেকটা। কি বললেন বিচারপতি? সবই এক। গতকাল চিনার পার্কে কি হয়েছে জানেন? যান দেখুন। আমাদের সকলকে চোখ কান খোলা রাখতে হবে। এই চোখ কান খোলা রাখা শব্দের অর্থ তাহলে এই সিআইএসএফ বা আধা সামরিক বাহিনী তারা কি তাদের কর্তব্যে যে অটুট থাকা, কর্তব্য পরায়ণ হয়ে কাজ করা, দায়িত্ব পরায়ণ হয়ে কাজ করা, দায়বদ্ধতা দেখানো, সেটা কোথাও একটা খামতি রয়েছে, যেটা বিচারপতির মাথাতেও কোথাও একটা তার ব্যাক অফ মাইন্ডে কাজ করছে। তাই তিনি এই সিআইএসএফ তার তরফে কেন্দ্রের আইনজীবী যখন বলতে যান যে কেন্দ্রের আইনজীবী তিনি কি সওয়াল করতে চান যে সিআইএসএফ কর্মীরা ছিলেন শুভেন্দু অধিকারীর নিরাপত্তার দায়িত্বে, তখনই এই মন্তব্যটা করলেন। এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষ কি বললেন? ভরা এজলাসে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল ভার্চুয়ালি রয়েছেন, সিনিয়র স্ট্যান্ডিং কাউন্সিল শীর্ষেন্দ্র বন্দ্যোপাধ্যায় তিনি এজলাসে উপস্থিত রয়েছেন, শুভেন্দু অধিকারী, শঙ্কর ঘোষ তাদের প্রত্যেকের আইনজীবী উপস্থিত রয়েছে। বিচারপতি বললেন সবই এক। অর্থাৎ সিআইএসএফ এর কাছ থেকে গাড়িতে যে অ্যাটাক হয়েছে শুভেন্দু অধিকারী, তার কি ফুটেজ রয়েছে তাদের কাছে? সিআইএসএফ যে মামলা সওয়াল করতে আসছে তাদের কাছে ফুটেজ রয়েছে? কারণ 4টে ভিডিও ফুটেজে খুঁজে পায়নি, আরও 24টা ফুটেজ আছে। সেটা পরে ভিডিও ফুটেজ খতিয়ে দেখে কোন জায়গায় আছে সেটা পরে শুনানির দিন হবে। কিন্তু বিচারপতি তীর্থঙ্কর ঘোষ যখন এই উত্তরটা সরাসরি পেলেন না কেন্দ্রের আইনজীবীর কাছ থেকে, তিনি বললেন সবই এক। গতকাল চিনার পার্কে কি হয়েছে জানেন? এবং এই ঘটনা অবতারণ করা এবং চোখ কান খোলা রেখে সজাগ থাকার একটা বার্তা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমাদের রাজ্যের একাধিক বিজেপি নেতা বা মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, তাদের নিরাপত্তার দায়িত্বে কেউ এক্স, কেউ ওয়াই, কেউ ওয়াই প্লাস, কেউ জেড, বিভিন্ন সিকিউরিটির ক্যাটাগরি পান। কিন্তু এই সিআইএসএফ দায়বদ্ধতা হয়তো তাদের খামতি রয়েছে, তাই চিনার পার্কের মধ্যে এই ধরনের ঘটনা ঘটে। তাই চোখ কান খোলা রেখে আমাদেরকে এই বিষয়গুলির ওপরও নজর রাখার কোথাও একটা পরোক্ষে বার্তা দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এই মামলায় পরবর্তী কি হবে নিশ্চয়ই আমরা 8 এপ্রিল সেদিকে তাকিয়ে থাকবো। কিন্তু বিচারপতির এই ছোট্ট বার্তা যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে আইনজীবীদের একটা বড় মহল। তমশ্রী, ধন্যবাদ অর্ণব। আর এই 5 সিআইএসএফ জওয়ানের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আচমকা বাড়িতে আয়কর হানা, হিসাব বহির্ভূত সম্পত্তি রাখার অভিযোগে টাকা সোনা বাজেয়াপ্ত। অভিযোগ, এভাবেই চিনার পার্কের এক প্রমোটারের ফ্ল্যাট থেকে সম্প্রতি লুট করা হয়। আয়কর অফিসার সেজে লুটপাট চালানোর অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে। এটা গত 17 মার্চের ঘটনা। এর তদন্তে নেমে 5 সিআইএসএফ জওয়ানকে বুধবার গ্রেপ্তার করে বাগুইআটি থানার পুলিশ। তাদের মধ্যে একজন মহিলা। গ্রেপ্তার হওয়া 5 জনকে এবার সাসপেন্ড করলো সিআইএসএফ। তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আয়কর অফিসার পরিচয় দিয়ে লুট, ঠিক যেন স্পেশাল 26 রিলের মতোই রিয়েলে। ঘটনার পরের দিন অর্থাৎ 18 মার্চ আয়কর দপ্তরে গিয়ে প্রমোটারের মেয়ে জানতে পারেন আয়কর দপ্তর তাদের বাড়িতে কোনো অভিযানই চালায়নি। তাহলে লুট চালালো কারা? এই নিয়ে তদন্ত শুরু করে পুলিশ। তারা জানতে পারে চিনার পার্কের যে বাড়ি লুট হয় সেটি প্রমোটার আরপি সিং এর। তিনি বেশ কয়েক বছর আগে মারা গিয়েছেন। তার প্রথম পক্ষের স্ত্রীও মারা গিয়েছেন।
প্রথম পক্ষের মায়ের সঙ্গে দ্বিতীয় পক্ষের স্ত্রীর সম্পর্ক ভালো নয়, সম্পত্তি হাতাতেই এভাবে লুটের ছক কষেন প্রমোটারের দ্বিতীয় পক্ষের স্ত্রী। ময়দানে নামান কয়েকজন বন্ধুকে যারা সিআইএসএফ জওয়ান। যদিও শেষ রক্ষা হয়নি, বাগুইআটি থানার পুলিশের হাতে ধরা পড়ে যান 5 সিআইএসএফ জওয়ান। সকলকে সাসপেন্ড করে দিল সিআইএসএফ। প্রত্যেকের বিরুদ্ধেই হবে বিভাগীয় তদন্ত। নিউজ 18 বাংলা। অন্যদিকে বারুইপুরে ঘটনার হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর পাল্টা হুঙ্কার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। আমার গাড়ি ভাঙলেন, দিল্লিতে তো আপনাদের সাংসদরা যায়, আমরা এগুলো করি না। আমি যদি দিল্লি প্রদেশ বিজেপি কে বলি এই ভিডিওগুলো দেখিয়ে পার্লামেন্ট অব্দি যেতে পারবেন তো, আমরা করি না, করবো না ভাই, মিডিয়া চিন্তা নেই। আমি বলছি ধরে নেন, ভিডিও পাঠানো যায়, পাঠান দেখি কত বড় ভিড় ও দেখি কোন ডেটে আসবে বলে দিতে বলো আগে থেকে, দেখি ওর কত বড় হিম্মত আছে। ওর ছাতিতে জোর থাকলেও দিল্লির বুকে আমাদের কিছু করে দেখা, থ্রেট করে করেই চালিয়ে দিল, ভেবে যে ও থ্রেট করবে আর আমরা তো ভয় ঢুকে থাকবো। 65টা সিআইএসএম নিয়ে তো ঘোরে, আবার বড় বড় বাপ কি বলছে। এরকম একটা ইড়ে পাকা ছেলে আমি রাজনীতিতে কখনো দেখিনি। ওসব করে কিছু হবে না রে শুভেন্দু, বাচ্চা আছিস, যা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠানে শর্ত হাইকোর্টের। রাজনীতিকদের নিয়ে অনুষ্ঠান সেমিনারে নিষেধাজ্ঞা প্রধান বিচারপতির। বহিরাগতদের নিয়ে অনুষ্ঠান সেমিনারেও নিষেধাজ্ঞা বিচারপতির। শিক্ষক ও বর্তমান প্রাক্তন পড়ুয়াদের নিয়ে অনুষ্ঠানে ছাড়। যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে জনস্বার্থ মামলার শুনানিতে নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের। সরাসরি চলে যাব, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, হাইকোর্টের এই নির্দেশের পর তাহলে কে কে যাদবপুর ক্যাম্পাসে ঢুকতে পারবেন? দেখো, যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে এই বিষয়টি নিয়ে একটি অস্পষ্ট অবস্থান রয়েছে। তার কারণ তারাও বুঝতে পারছে না যে এক্ষেত্রে কারা কারা ঢুকবেন, কারা কারা ঢুকবেন না। বিশ্ববিদ্যালয়ে এরকম বহু প্রাক্তনী রয়েছেন যারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গেও যুক্ত। বিভিন্ন সময় তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে থাকেন, বিভিন্ন ডিপার্টমেন্টে তারা যান, তাদের ব্যক্তিগত কাজ থেকে শুরু করে বিভিন্ন আলোচনা সভাতেও অংশ নেন। যদি তুমি বলতে চাও যে তৃণমূল কংগ্রেসের তরফে জয়প্রকাশ মজুমদার রয়েছে, বিজেপির তরফে অনির্বাণ গাঙ্গুলি রয়েছে, অগ্নিমিত্রা পাল রয়েছে, সিপিআইএমের তরফে মোহাম্মদ সেলিম রয়েছে, সুজন চক্রবর্তী রয়েছে, এরা কিন্তু প্রত্যেকেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। কেউ কেউ এর মধ্যে থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন, কেউ স্নাতকে পড়েছেন, কেউ স্নাতকোত্তরেই পড়েছেন। ফলত তারা কিন্তু যাদবপুরের প্রাক্তনী, আবার একদিকে তারা রাজনৈতিক ব্যক্তিত্ব। ফলত এই প্রাক্তনীরা কি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারবেন? অন্তত কলকাতা হাইকোর্টের এই পর্যবেক্ষণ ও রায়ের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যে এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে। যদিও বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত উপাচার্য বলছেন যে তাদের কাছে আদালতের পুরো কপি আসুক, তারপরেই তারা গোটা বিষয়টি আলোচনা করবেন এবং পরবর্তী ক্ষেত্রে সিদ্ধান্ত নেবেন। বেশ, রাজনৈতিক কর্মসূচি তো কখনোই করা হয়ে ওঠে না, সুতরাং ক্যাবিনেশন কি আছে। 1 মার্চ তো আমরা দেখেছিলাম যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, প্রথমত শিক্ষামন্ত্রী প্রশাসনিক পদ, রাজনৈতিক পদ নয়। প্রশাসনিক হিসাবে তো স্বাগতম জানাতেই হয়। আমাদের তো বহু মানুষ আছে যারা একাডেমিক ও বটে, আমার তাদের রাজনৈতিক পরিচয় বটে আছে। যেমন আমার বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা যিনি ভাইস চ্যান্সেলর ডক্টর তৃণমূল সেন, তিনি তো কলকাতার মেয়র ছিলেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ছিলেন। সেরকম মানুষকে কি আমরা বলতে পারি যে আপনি রাজনৈতিক ব্যক্তিত্ব? না, তাহলে কি আপনারা কি হাইকোর্টের রায় আজকে সন্তুষ্ট হতে পারছেন না? কিছু বলার মতো কোনো জায়গা নেই, কিন্তু এটা তো ঠিক হাইকোর্ট যা বলে আমাদেরকে মান্যতা দিতেই হয়। এবার পাঁচুলি খুনের আপডেটের দিকে নজর রাখবো, কারণ বৃদ্ধা খুনের ময়নাতদন্ত রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য। গতকাল ফ্ল্যাটে অগ্নিদগ্ধ দেহ উদ্ধার, আর ঘটনার পর থেকেই বেপাত্তা বৃদ্ধার ছেলে। সরাসরি চলে যাব, অমিত সরকার রয়েছে আমার সঙ্গে। অমিত, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে ঠিক কি তথ্য উঠে এসেছে? গতকাল যে অবস্থায় দেহ পাওয়া যায় সেই জায়গা থেকে কার্যত পুলিশ আধিকারিকরা বা কলকাতা পুলিশ হোমিসাইড শাখার আধিকারিকরা মনে করছিলেন এটি খুনের ঘটনা হয়ে থাকতে পারে। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়। আজকে ময়নাতদন্ত করা হয় ওই বৃদ্ধার 72 বছর বয়সী মালবিকা মিত্র,
যাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে এবং খুন করার পর তার শরীর আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় বা পুড়িয়ে দেওয়া হয়, এমনই ওপিনিয়ন বা প্রাইভেট ফেসি ওপিনিয়ন নিয়ে এসছে ময়নাতদন্তের। সেই জায়গা থেকে এটি খুনের ঘটনা এবং শ্বাসরোধ করে খুন করা হয়েছে পুলিশ কার্যত নিশ্চিত হতে পেরেছেন। এবং অন্যদিকে এই ঘটনায় যাকে অভিযুক্ত হিসেবে মনে করা হচ্ছে বা যার খোঁজ এখনো পর্যন্ত পুলিশ করছে সেটি হচ্ছে বৃদ্ধার ছেলে অভিষেক মিত্র। তার খোঁজ এখনো পাওয়া যায়নি। গতকাল সকালের পর থেকে তাকে এলাকাতেও দেখা যায়নি। এমনকি বৃদ্ধার ব্যাংক অ্যাকাউন্টে যে 9 লক্ষ টাকা ছিল সেই 9 লক্ষ টাকা তুলে নিতে পারে তার ছেলে অভিষেক, এমনটা আশঙ্কা। সেই আশঙ্কার জায়গা থেকেই তদন্তকারী আধিকারিকরা বা কলকাতা পুলিশের তরফে বৃদ্ধার যে ব্যাংকে বৃদ্ধার অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টটি ফ্রিজ করা হয়েছে, কারণ সেখানে 9 লক্ষ টাকা রয়েছে। সেই কারণেই কলকাতা পুলিশের তরফে বৃদ্ধার অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে এবং তার ছেলের খোঁজ এখনো চালানো হচ্ছে। বেশ, এবার অন্যান্য খবরের দিকে নজর রাখতে হবে। হরিয়ানা উত্তরপ্রদেশ থেকে জাল ওষুধ বড় বাজারে, সেটাও আবার বাসে করে। বড় বাজার থেকে জাল ওষুধ চলে যাচ্ছে পাড়ার দোকানে, আর সেখান থেকে আমার আপনার বাড়িতে। চাঞ্চল্যকর এই তথ্য পেয়েছেন রাজ্যের ড্রাগ কন্ট্রোলের অফিসাররা। কখনো হাওড়ার আমতা থেকে বিপুল জাল ওষুধ উদ্ধার হয়, গ্রেপ্তার সংস্থার মালিক। কখনো আবার মেহতা বিল্ডিং, বাগরি মার্কেটে অভিযান, সেখান থেকে নমুনা নিয়ে পরীক্ষা। এত জাল ওষুধ আসছে কোথা থেকে? এ নিয়ে চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন রাজ্যের ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা। তারা জানতে পেরেছেন হরিয়ানা, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার হয়ে জাল ওষুধ ঢুকছে পশ্চিমবঙ্গে। ভিন রাজ্য থেকে জাল ওষুধ এই রাজ্যে পাচার করা হচ্ছে বাসে। বাসের ছাদে পেটি পেটি ওষুধ। কোনোটা নামছে সাঁতরাগাছি, কোনোটা হাওড়া, কোনোটা বাবুঘাটে অথবা মহাজাতি সদনের কাছে পদ্মপুকুরে। এই সব জায়গা থেকে ওষুধ ঢুকছে বড় বাজারে। সেখান থেকে জাল ওষুধ ছড়িয়ে পড়ছে কলকাতা সহ নানা জায়গায়। তদন্তে নেমে পুদুচেরিতে জাল ওষুধ কারখানার হদিশ পেয়েছে রাজ্যের ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা। এই তথ্য তারা জানিয়েছেন তামিলনাড়ুর ড্রাগ কন্ট্রোলকে। একই রকম ভাবে তথ্য দেওয়া হয়েছিল হরিয়ানা ড্রাগ কন্ট্রোলকে, যার ভিত্তিতে তারা অভিযানও চালিয়েছে। ফিরোজপুরে একটি ওষুধের কারখানায় অভিযান চালায় হরিয়ানা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। উদ্ধার করে নামী ওষুধ কোম্পানির বস্তা ও ড্রাম ভর্তি জাল ওষুধ। এরকম জাল ওষুধ কিভাবে এ রাজ্যে ঢোকে সেই রুটেরই হদিশ পেয়েছে পশ্চিমবঙ্গ ড্রাগ কন্ট্রোল। জাল ওষুধ ঠেকাতে বদ্ধপরিকর রাজ্য ড্রাগ কন্ট্রোল। আগামী দিনে রাজ্যে নতুন কোন কোন রুট থেকে এই জাল ওষুধ ঢুকছে তা ঠেকানোর জন্য প্রতিনিয়ত যে যে জায়গাগুলোতে দূরপাল্লার বাস আছে সেই জায়গাগুলোতে আরো বেশি কঠোর নজরদারির সিদ্ধান্ত রাজ্য ড্রাগ কন্ট্রোলের। ক্যামেরায় সনক মিশ্রের সঙ্গে অভিজিৎ চন্দ, নিউজ 18 বাংলা, কলকাতা।